আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবিধান সংশোধন কিংবা পুনর্লেখনের সিদ্ধান্ত নেবে নতুন সংসদ, বললেন মির্জা ফখরুল। দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান। সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেফতার। ভারতে পালানোর সময় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত ময়মনসিংহ সীমান্তে আটক। গার্মেন্টস শিল্পে অস্থিরতার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ ব্যবসায়ীদের। আতঙ্ক কাটাতে শ্রমিক মালিক সরকারকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ নীতি নির্ধারকদের। এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। রাজধানীতে জশ্নে জুলুসে লাখো মুসল্লির ঢল। মুসলিম উম্মাহ ও দেশবাসীর শান্তি কামনা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জনগণের ভোটে নির্বাচিত নতুন সংসদ সংবিধান সংশোধন কিংবা পুনর্লেখনের সিদ্ধান্ত নেবে বলে আশা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, অন্তর্বর্তীকালীন সরকার সব সংস্কার করলে জনগণ ও সংসদের কোনো প্রয়োজন থাকে না। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘ হলে জনগণের কাছে তা গ্রহণযোগ্য হবে না। আরও জানাচ্ছেন মইনুল হাসান। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা হলে এর গঠন ও কার্যক্রম কি হতে পারে তা নিয়ে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। এতে বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কার্যক্রম ও সংস্কারের উদ্যোগ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, সংবিধান সংশোধন অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়, এটি কেবল জনগণের ভোটে নির্বাচিত সংসদের এখতিয়ার। নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে যে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? যৌক্তিক সময়ের মধ্যে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, দল গঠন কিংবা অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে নানা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। একটা জরিপের বরাত দিয়ে তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকবে। বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। একটা সুষ্ঠুভাবে নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার, ব্যবস্থাটা দরকার, সেটা নিতে হবে। যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের করা সব মামলা প্রত্যাহারে আবারও দাবি জানান তিনি। ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, যেগুলো হয়রানিমূলক মামলা করা হয়েছে, গায়েবী মামলা করা হয়েছে, তার সংখ্যা প্রায় ১,৪৫,০০০-এর মতো অবিলম্বে প্রত্যাহার করা হবে। পরে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান বিএনপি মহাসচিব। এ সময় আহতদের চিকিৎসার খোঁজ খবর নেয়ার পাশাপাশি সব ধরনের সহায়তা নিয়ে তাদের পাশে থাকার কথা জানান মির্জা ফখরুল। প্রত্যেকটি পরিবারকে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে পুনর্বাসন করার জন্য। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ টিভি। মিরপুর থানার এক মামলায় তাকে গ্রেফতার করা হয়। গত রাত 11টার দিকে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া উইং থেকে তথ্য জানানো হয়েছে। এদিকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকেও গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ টিভি। রাতে রাজধানীর সেগুন বাগিচা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহবুব আলীকে যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক বলেন, রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি মামলায় মাহবুব আলীকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
সাবেক দুই মন্ত্রীকে রিমান্ড চেয়ে কিছুক্ষণের মধ্যে আদালতে তোলা হবে। এই মুহূর্তে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আছেন সহকর্মী আপেল মাহমুদ। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে ঠিক কখন আদালতে তোলা হবে বিস্তারিত আমাদের জানাবেন। মার্জিয়া, গতকালকে রাতে কিন্তু রাজধানীর বেইলি রোড থেকে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়েছে এবং বেইলি রোড থেকে কিন্তু সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করার পরে কিন্তু ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই দুজনকে দুই আওয়ামী লীগের সিনিয়র নেতাকে ঢাকার যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট সিএমএম কোর্টে কিন্তু তোলা হবে এবং সেটি হয়তো 2টা থেকে 3টার মধ্যে হতে পারে, এমনটাই আমরা জানতে পেরেছি। তবে এর জন্য যে প্রাথমিক যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ক্লিয়ারেন্স দরকার তার জন্য কিন্তু ইতোমধ্যে এই কোর্ট প্রাঙ্গণে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন, আইনজীবীরা উপস্থিত হয়েছেন এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে তাদের অবস্থান নিয়েছেন এবং এখানে নিয়ম যেটি সেটা হচ্ছে যে সেনাবাহিনী এখানে ক্লিয়ারেন্স দেওয়ার পরে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, পুলিশ বাহিনীর সদস্যরা আছেন, তারা এখানে অবস্থান নেন এবং আর হয়তো কিছুক্ষণের মধ্যে পুলিশের সদস্যরা এখানে এসে উপস্থিত হবেন এবং যে মুহূর্তে উপস্থিত হবেন তখন হয়তো ডিবি কার্যালয় থেকে আওয়ামী লীগের এই দুই নেতাকে সিএমএম কোর্টে নেওয়া হবে এবং আমরা যেটি জানতে পেরেছি যে 2টা থেকে 3টা জাস্ট 1 ঘন্টার মধ্যে হয়তো তাদের দুজনকে এখানে নেওয়া হবে এবং এখানে আদালতে ওঠানোর পরে আমরা জানতে পেরেছি প্রায় 10 দিনের মতো রিমান্ড আবেদন করা হতে পারে এবং এই রিমান্ড মঞ্জুর হলে এখান থেকে তাদের দুজনকে আবার ডিবি কার্যালয়ে নেওয়া হবে। আর সর্বশেষ আরেকটি বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে যে গতকালকে রাতে যে আরও 2জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, 71 টিভির সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক শ্যামল দত্তকে এবং এই দুজনকে কিন্তু ইতোমধ্যে ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন পুলিশ সদস্যরা, তাদেরকে নিয়ে রওনা দিয়েছেন কারণ তাদের দুজনেরও মামলা কিন্তু ঢাকায়, সেহেতু ওনাদেরকেও কিন্তু বিকেল 4টার দিকে হয়তো কোর্টে তোলা হতে পারে। আর সর্বশেষ আরেকটি বিষয় একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে যে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কিন্তু যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে কিন্তু মিরপুর থানায় হত্যা মামলার আসামি দেখানো হয়েছে, যেটি 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহতের ঘটনায় এই 2টি মামলা করা। এই ছিল এখান থেকে সর্বশেষ। মার্জিয়া, আপেল, আপনাকে ধন্যবাদ। এদিকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর পথে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, মাহবুবুর রহমান সহ 4 জনকে আটক করেছে স্থানীয় জনতা। গতরাতে সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। স্থানীয়রা জানায়, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে 71 টেলিভিশনের এমডি মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত এবং 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব ও তাদের বহনকারী প্রাইভেট কার চালককে আটক করেন তারা। পরে তাদের ধোবাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃত 4 জন এখনো পুলিশের হেফাজতে রয়েছেন। পোশাক শিল্পে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরলেও এখনো আতঙ্ক কাটেনি বলে মনে করেন ব্যবসায়ীরা। তাদের মতে, দেশি বিদেশি ষড়যন্ত্রে গার্মেন্টস শিল্পে অস্থিরতা তৈরি করা হয়েছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবেশী দেশ ভারত 5টি রাজ্যে বিশেষ প্রণোদনা সুবিধা ঘোষণা করে। নিজেদের স্বার্থে সরকার শ্রমিক মালিক মিলেই শিল্প ও অর্থনীতি টিকিয়ে রাখতে হবে বলে জানান নীতি নির্ধারকরা। শরফুল আলমের রিপোর্ট। ছুটির দিনেও চালু পোশাক কারখানা, বেড়েছে কর্মীদের ব্যস্ততাও। সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস সহ 1800 কারখানার মধ্যে সোমবার 1400-র বেশি কারখানায় পুরোদমে চলছে সব ধরনের পণ্য উৎপাদন। শিল্পাঞ্চলে জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও। শ্রমিকরা কাজে যোগ দেয় 2 সপ্তাহের অচলাবস্থা থেকে ধীরে ধীরে কর্মপরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে কারখানায়। বিশ্লেষকরা জানান, একটি গোষ্ঠী অস্থিরতা তৈরি করে বাড়তি সুবিধা নিতে চাইছে। প্রথমে ছিল মিসক্রিন,
তারপরে আসলো পলিটিক্যাল, তারপরে আসলো ঝুট, তারপরে আরো অনেক কিছু। ইন্ডিয়ার মতন দেশে বড় ব্যবসায়ী তারা প্রেস কনফারেন্স করছে যে বাংলাদেশের রেজিস্ট্রেশনে আমাদের প্রস্তুত নিতে হবে, বিকজ অনেক অর্ডার এখানে আসছে। পাকিস্তান তারা ডিক্লেয়ার করছে $5 বিলিয়ন অলরেডি ওখানে কিন্তু মুভ করছে। সাভার আশুলিয়ায় সহিংস পরিস্থিতির মধ্যেই প্রতিবেশী দেশগুলো পোশাক শিল্পে নগদ সহ অবিশ্বাস্য সব প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছে। এসব কারণে দেশে পোশাকের রপ্তানি অর্ডার কমে যাচ্ছে। শীত মৌসুমের নভেম্বর ডিসেম্বরের পণ্যের অর্ডার অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কাও করছেন রপ্তানিকারকরা। দেশের রপ্তানি আয় ধরে রাখতে সব পক্ষকে একসাথে কাজ করার তাগিদ দেন ব্যবসায়ী ও শ্রম উপদেষ্টা। কর্ণাটকা, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, এই 5টা প্রদেশে যদি কেউ বিনিয়োগ করে তাহলে সরকার ক্যাপিটাল মেশিনারির জন্য সর্বোচ্চ 50 কোটি টাকা দিবে সরকার নিজে। আর যদি একটা মহিলা কর্মীকে আপনি এমপ্লয়মেন্ট করেন তাহলে 6000 রুপি সরকার দিবে। এইটা 5 বছরের জন্য দিবে ইন্ডিয়ান গভর্নমেন্ট। এখন আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা এই সুযোগটা তাদেরকে দেব কিনা। যদি আমাদের ইন্ডাস্ট্রি না থাকে তাহলে শ্রমিকেরও প্রয়োজন নেই, মালিকেরও প্রয়োজন নেই, আমারও প্রয়োজন নেই। শ্রম আইনের মধ্য থেকে আপনারা করতে পারেন, সেই দাবগুলো আপনারা মেনে নেবেন যাতে করে এই পুঞ্জীভূত ক্ষোভটা বৃদ্ধি না হয়। কারো উস্কানিতে পা না দিয়ে অর্থনীতি ও দেশের স্বার্থে কারখানা সচল রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শ্রম অসন্তোষকে জিয়ে রেখে বহিরাগতরা যেন ফায়দা লুটতে না পারে সেদিকে শ্রমিক মালিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ তাদের। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এই স্লোগানটি সৃষ্টি হয়েছিল আন্দোলনকারী ছাত্রদের বিদ্রূপ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ জানাতে। এমনটাই বললেন স্লোগানের প্রবক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী মাহমুদুল হাসান লিমন ও মোহাম্মদ সৌরভ। তাদের অভিযোগ, এখন অনেকেই এই স্লোগানের কৃতিত্ব দাবি করছেন। এস এম আশরাফের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জহুরুল আলম রঞ্জু। একটি স্লোগান যেন বারুদে আগুন লাগিয়ে দেয়। গত 14 জুলাই রাতে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ভেসে আসা শুরু করে লাইন দুটি মুহূর্তেই তা বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে সারা দেশে, মানুষের আবেগ আর বিবেকে ঝাঁকুনি দেয়। আমরা ভাবি যে আমরা একটা স্লোগান দেই, কারণ আমাদের বিকেল থেকে খারাপ লাগছিল এবং এটা এই প্রথম মনে হলো যে নিজের অস্তিত্বে একটা আঘাত। তো তখন হচ্ছে আমরা দুজন একসাথে শুরু করি স্লোগানটা। আমি কে তুমি কে বলা শুরু করি এবং আমার যে বন্ধু সৌরভ সে হচ্ছে রাজাকার রাজাকার স্লোগানটা বলে। তো ভিডিওটা আমি হচ্ছে পোস্ট করি। স্লোগানটা দিচ্ছিলাম তখন আমরা সবকিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে দিয়েছিলাম যে কি হবে হবে, আমাদের ভবিষ্যৎ আমরা থাকলে থাকবো, না থাকলে নাই, ভবিষ্যৎ থাকবে কি থাকবে না এটা নিয়ে আমাদের কোনো চিন্তা ওই সময় ছিল না। কোটা বিরোধী আন্দোলনের 2 শিক্ষার্থী বলেন এই স্লোগান ছিল মানুষের ভয় দূর করার। এরপরই সাবেক প্রধানমন্ত্রীর নৈতিক পরাজয় হয়ে যায়। আমরা যখন রাজাকার শব্দটা উচ্চারণ করে ফেলি, এটা আমরা নিজেদেরকে রাজাকার বলছি না, আমরা এটা বলেছিলাম যে এটা একটা আইরনি হিসেবে যে আমরা আসলে কোনো রাজাকার নই, আমরা এই দেশের নাগরিক। তো তখন হচ্ছে ব্যাপারটা মানুষের মধ্যে যে ভয়টা ছিল 15 বছরে, আমার কাছে মনে হচ্ছে এই ভয়টা মানুষের মন থেকে চলে যায়। তাদের অভিযোগ, মূল স্লোগানকে পাশ কাটিয়ে অনেকেই বিকৃত করার চেষ্টা করছেন, তাতে গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন মুছে যাবে। যেটা নিয়ে বিতর্ক হচ্ছে সেটা হচ্ছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এবং আমাকে অনেকেই বলেছেন যে আপনি শিওর হয়ে বলেন যে ছাত্রদল দিয়েছে। আমি পরে বললাম যে আমি ওখানে ছিলাম না, আমি যদি এখন ডিরেক্ট না জেনে বলে ফেলি যে ছাত্রদলই দিয়েছে তাহলে তো ইতিহাসকে বিকৃত করা হবে যদি এই এক্সাক্ট ঘটনা না ঘটে। সেজন্য আমি বলেছি যে এটা নিয়ে বিতর্ক আছে। যারা এই অভ্যুত্থানে শহীদ হয়েছেন, অবদান রেখেছেন, প্রত্যেককেই সমান মর্যাদা দেওয়া প্রয়োজন বলে মনে করেন লিমন এবং সৌরভ। আবু সাইদ মারা যাওয়ার পরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ওরা যেভাবে নেমে আসবে এটা আসলে আমরা কল্পনাও করিনি। আমরা আসলে এটাকে বোনাস হিসেবে ভেবেছি। আমরা কখনো জানতামও না যে ওদের তো কোনো প্রয়োজন নেই মাঠে আসার। এরপরও ওরা যে নিজেদের আবেগ, ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা থেকে ওরা যে এখানে এসেছে, এটা আসলে ওদেরকে অবশ্যই ক্রেডিট দিতে হবে। এখানে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা ব্যাপক। আপনি এই যেদিন গণভবনের দিকে রওনা হয়, ফজর নামাজের আগ থেকে ওই রাস্তায় মানে শত শত মানুষ, লাখ লাখ মানুষ, এবং পুলিশ কিন্তু ওই দিন সকালেও আপনার ওইখানে হামলা করেছিলেন এবং অনেক শহীদ কিন্তু মাদ্রাসা শিক্ষার্থী আছেন। এস এম আশরাফ,
এটিএন বাংলা, ঢাকা। জুলাই আগস্ট বিপ্লবের পর জামায়াত সম্পর্কে দেশের জনগণের ভুল ধারণা কমে এসেছে বলে দাবি করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, 4 দলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে জামায়াতের শীর্ষ 2 নেতা মন্ত্রিপরিষদে ছিলেন। তাদের বিরুদ্ধেও দৃশ্যমান কোনো দুর্নীতির অভিযোগ ছিল না। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জামায়াতে ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ছাত্র শিবিরের সাবেক সাথী সদস্যদের প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বাংলাদেশে ইসলামী সমাজ পরিবর্তনে একটি পজিটিভ পরিবেশ তৈরি হয়েছে। জামাতকে না বুঝে যারা বিরোধিতা করত তাদের মাঝে জামাত ইসলামী সম্পর্কে একটি পজিটিভ ধারণা সমাজে তৈরি হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিনটি উপলক্ষে রাজধানী জুড়ে ছিল নানা আয়োজন। ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল সহ বের করা হয় ধর্মীয় শোভাযাত্রা, জশ্নে জুলুস। ইসলামী চিন্তাবিদরা বলছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শ মেনে চললে ইহকাল পরকালে মুক্তির পথ। রিপোর্ট করেছেন মাজহারুল হক মুহাজির। অন্ধকার আরবে এক আলোর দিশারি হয়ে পৃথিবীতে আজ থেকে 1400 বছর আগে 12ই রবিউল আউয়াল আগমন ঘটে এক মহামানবের, যিনি ইসলামের মহানবী, যাকে সৃষ্টি না করলে সৃষ্টি হতো না এই ধরনী। এই উপলক্ষে প্রতি বছরের মতো এবারও রাজধানী জুড়ে ছিল নানা আয়োজন। মিরপুর, মোহাম্মদপুর, মতিঝিল, পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে বের হয় জশ্নে জুলুস বা আনন্দ র্যালি। প্রিয় নবীর আগমনের খুশিতে আত্মহারা তার প্রেমিকরা। আজকে আমরা নামাজ পড়বো, তাহলে মিলাদ করব আর দোয়া করব। আল্লাহর রাসূল যদি দুনিয়াতে জাহুর না হতেন, এই দিনে আল্লাহ রাসূল জাহুর হয়েছিলেন, এর জন্য সেটার আনন্দ উদযাপন করার জন্য, জাশন মানানোর জন্য আমরা এখানে এসেছি। আমরা যতদিন বেঁচে থাকবো, এটা আমরা আশিক রাসূলের মনোভাব যে আমরা সারা জীবন এটা পালন করে থাকবো ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় সমাজ ও দৈনন্দিন জীবনে শান্তি ফিরিয়ে আনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শকে মেনে চলার বিকল্প নেই বলে উল্লেখ করেন ইসলামিক চিন্তাবিদরা। 1400 বছর পূর্বে আজ 12 রবিউল আউয়াল আমাদের মাঝে রহমত স্বরূপ একজন জারিয়াকে পাঠিয়েছেন। তিনি আমাদের শাফায়াতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশেকে রাসূলদের দরুদ শরীফ ও নাতে রাসূলের সুরে সুরে মাতোয়ারা রাজধানী ঢাকা। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তার আগমন উপলক্ষে এভাবেই মনের ভাব প্রকাশ করেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাই তো রাজধানী জুড়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানান সব আয়োজন লক্ষ্য করা যায়। তবে বিজ্ঞ আলেমরা বলছেন, শুধু 12ই রবিউল আউয়াল নয়, প্রিয় নবীজিকে ভালোবেসে তার আদর্শকে অনুসরণ করা হোক সব সময়। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এদিকে রেজভিয়া দরবার শরীফ ঢাকা মহানগরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। সকালে দরবার শরীফের পীর আলাম্মা বদরুল আমিন রেজভির নেতৃত্বে মতিঝিল শাপলা চত্বর থেকে জশ্নে জুলুস বের হয়ে জাতীয় প্রেস ক্লাবে এসে শেষ হয়। পরে বিএমএ ভবন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়ার উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাইজ ভান্ডার দরবার শরীফের ইমাম, আঞ্জুমানের সভাপতি ও সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানির নেতৃত্বে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে জশ্নে জুলুস বের হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এদিকে মাইজ ভান্ডার দরবার শরীফ গাউসিয়া হক মঞ্জিল নিয়ন্ত্রণাধীন মাইজ ভান্ডারি গাউসিয়া হক কমিটির উদ্যোগে জশ্নে জুলুস ও শানি রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রবিউল আলম ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আব্দুল হাই সহ আরো অনেকে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে উদযাপন করা হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকাল থেকে দেশে প্রায় প্রতিটি জেলায় জশ্নে জুলুসের বিশাল র্যালি বের হয়। এতে হাজারো ধর্মপ্রাণ মুসলিম অংশ নেন।
সাদা ও সবুজ পায়জামা পাঞ্জাবি পরে জশ্নে জুলুসে যোগ দেন শিশু থেকে শুরু করে হাজার ধর্মপ্রাণ মুসলমান। সবার হাতে শোভা পায় ধর্মীয় পতাকা, প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার। সবার মুখে ছিল প্রিয় রাসূলের প্রতি নিবেদিত দরুদ শরীফ পাঠ। দুপুরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারির সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এবার আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ৬ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিট চালু হয়েছে। রোববার দুপুর ২টা থেকে নতুন তেল পাম্প স্থাপন করে ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এই ইউনিটটি ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হলেও দৈনিক ২০০ থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। ইউনিটটি চালু রাখতে দৈনিক ২২০০ থেকে ২৩০০ মেট্রিক টন কয়লা প্রয়োজন। এর আগে গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় তেল পাম্প নষ্ট হওয়ার কারণে এই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল। এবার পার্টেক্স খেলার খবর। জিরোনাকে ৪-১ গোলে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। লিগের আরেক ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ জিতেছে ৩-০ গোলে। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে নিউক্যাসল, আর সিরিয়াতে জয় ধারা ধরে রেখেছে নাপোলি। এস এম আশরাফের রিপোর্ট। ১৭ বছরেই বার্সেলোনার ভরসার নাম লামিন ইয়ামাল। বিশ্ব ফুটবলের মহাতারকাদের কাতারে নিজেকে নিয়ে যাবেন কিনা তা সময়ই বলে দেবে, কিন্তু ইয়ামাল এখন কাতালান শিবিরের অন্যতম অস্ত্র। তার জোড়াগুলি জিরোনার বিপক্ষে প্রথমার্ধে ২-০ এগিয়ে যায় হান্স ফ্লিকের দল। এরপর ৪৭ মিনিটে ডানি ওলমো আর ৬৪ মিনিটে বার্সেলোনার হয়ে চতুর্থ গোল করেন পেদ্রি। ক্রিস্টিয়ান স্টুয়ানি জিরোনার পক্ষে ব্যবধান কমান। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে আতোয়া গ্রিজম্যানরা জিতেছে ৩-০ ব্যবধানে। প্রথম গোলটি কনর গালাহারের, যিনি গত মৌসুমে চেলসি থেকে স্পেনের ক্লাবে নাম লেখান। এরপর গ্রিজম্যান দ্বিতীয় আর ইনজুরি সময়ে ক্লাব জার্সিতে নিজের প্রথম গোলের দেখা পান আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজ। এই জয়ে রিয়াল মাদ্রিদকে ৩-এ নামিয়ে দেয় সিমিওনের দল। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে নিউক্যাসল ইউনাইটেড। যদিও উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৩০ মিনিটেই পিছিয়ে পড়ে তারা, তবে ৭৫ থেকে ৮০ মিনিটের মধ্যে ২ গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে এডি হাওয়ের দল। এতে টেবিলের ৩-এ উঠে এসেছে নিউক্যাসল। ইতালিয়ান লিগে কাগলিয়ারিকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে নাপোলি। তাতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সংবিধান সংশোধন কিংবা পুনর্লিখনের সিদ্ধান্ত নেবে নতুন সংসদ, বললেন মির্জা ফখরুল। দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান। সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেফতার। ভারতে পালানোর সময় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত ময়মনসিংহ সীমান্তে আটক। গার্মেন্টস শিল্পে অস্থিরতার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ ব্যবসায়ীদের। আতঙ্ক কাটাতে শ্রমিক মালিক সরকারকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ নীতি নির্ধারকদের। এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। রাজধানীতে জশ্নে জুলুসে লাখো মুসল্লির ঢল। মুসলিম উম্মাহ ও দেশবাসীর শান্তি কামনা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/etn বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।